আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সাবিত রায়হান আছি আপনার সঙ্গে। কেমন আছেন সবাই? আজকে আমাদের গিফট সেশন, তৃতীয় সেশন শুরু হচ্ছে। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আশাবাদী যে এই ট্রেনিংগুলো, এই সেশনগুলো আপনার জীবনে অনেক বেশি পরিবর্তনে সহায়ক হবে ইনশাআল্লাহ। আমরা গত দুদিন বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে পৃথিবীর প্রত্যেক মানুষের দরকার। আজকের যে টপিকটি, এটি পৃথিবীতে এমন কেউ নেই যে বলবে যে এই টপিক নিয়ে আমার ভাবার দরকার নেই বা এই টপিকটি আমার প্রয়োজন নেই। অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। টপিকটি হচ্ছে ফোকাস। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার ফোকাস বাড়ানো দরকার। আপনি যদি কর্পোরেট পারসন হন, আপনার ফোকাস বাড়ানো দরকার। আপনি যদি বিজনেসম্যান হন, অফকোর্স আপনার ফোকাস বাড়ানো দরকার। আপনি কোনো রিলেশনশিপ, আপনার হাজব্যান্ড ওয়াইফ, আপনার ধরুন পিতামাতার মধ্যে, তারপর হচ্ছে ভাই বোন, আত্মীয় স্বজন, কলিগস, যার সাথেই আপনি ভাবেন যে রিলেশনটাকে আরও সুন্দর করা দরকার, আরও বিউটিফাই করা দরকার, সেখানে আসলে ফোকাস বাড়ানো দরকার। আপনি যদি ক্যারিয়ার নিয়ে ভাবেন, আপনি কারো জীবনে কন্ট্রিবিউশন নিয়ে ভাবেন, যাই করতে চান, আসলে একটা বিষয়ে ফোকাস করতে পারা, এটা অনেক বড় একটা মেন্টাল স্কিল। আজকের দিনে ফোকাসের অভাব অনেক বেশি। চতুর্দিকে দেখা যায় ডিফোকাসড পিপল অনেক বাড়ছে। গতকাল সেশনে আমি বলছিলাম যে আমরা স্ক্রলিং করি। এই বিষয়টি আমি আজকে আরও ভেঙে বলবো ইনশাআল্লাহ, যে আমাদের ফোকাস কেন থাকে না, ফোকাসের কিভাবে প্র্যাকটিস করা দরকার, ফোকাস বিষয়টা কি, এবং আজকে থেকে, এই মুহূর্ত থেকে আপনি কিভাবে নিজের ফোকাস বাড়াতে পারেন, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে বিস্তারিত কথা হবে। তো প্রথম যে কোশ্চেন, সেটি হচ্ছে ফোকাস কি? কেমন? আপনি এই কোশ্চেনটি লিখে নিতে পারেন যে ফোকাস কি। তো এখন আমি যদি এই কোশ্চেনটি আপনাকে করি যে ফোকাস কি, এবং এর অ্যান্সার আপনি মনে মনে দেন নিজেকে, তাহলে অনেকেই হচ্ছে ক্লিয়ার কোনো আইডিয়া পাবে না যে ফোকাস বিষয়টা আসলে কি। আর পেলেও এক একজন এক এক রকম ব্যাখ্যা দিবে। আমি যখন আমার পাবলিক ট্রেনিংয়ে, অফলাইন ট্রেনিংয়ে এই কোশ্চেনটি করি, সামনে দেখা যায় 200-300 মানুষ থাকে, বা আরও বেশি অথবা আরও কম। তো এই কোশ্চেনটি করার পরে ডিফারেন্ট অ্যান্সার আমরা পাই। একদম ক্লিয়ার ওয়ান স্পেসিফিক অ্যান্সার আমরা পাই না। এক একজনের কাছে ফোকাস এক এক রকম, এক একটা মিনিং রাখে, ডেফিনেশন রাখে। তো ফোকাস বিষয়টা যদি আমরা বুঝতে চাই, তাহলে একটা এক্সাম্পল নিব যে ফোকাস বিষয়টা কি। ধরুন শীতের সকালে আপনি একটা মাঠে গেলেন, যেখানে খুব কুয়াশা, চতুর্দিকে কিছু দেখা যাচ্ছে না। আপনি আমার কথাগুলো শুনতে থাকুন আর ভাবতে থাকুন যে সিচুয়েশনটা কেমন, এনভায়রনমেন্টটা কেমন। শীতের সকাল, চতুর্দিকে কুয়াশা, আপনি একটি মাঠে দাঁড়িয়ে আছেন, হাতে একটি ক্যামেরা। এখন আপনি ফোকাস করতে চাচ্ছেন কুয়াশার মধ্যে, এবং আপনি খুব লেন্স ঘোরাচ্ছেন, খুব সেটিংস চেঞ্জ করছেন, দেখছেন ফোকাস করা যাচ্ছে না, সামনে শুধু ব্লারই আসতেছে, আপনার লেন্সে কিছু ধরা পড়ছে না। তো আমরা আমাদের লাইফে বিভিন্ন জিনিসে ফোকাস করতে চাই, কুয়াশার মধ্যে ক্যামেরার লেন্সে ফোকাস করার মতো করে আমরা চেষ্টা করি। আমি এরকম অনেক শুনি যে অনেকেই বলেন যে আমি অনেক চেষ্টা করি ফোকাস করার জন্য, কিন্তু পারি না, ফোকাস ধরে রাখতে পারি না। তো প্রথম বিষয় হচ্ছে ফোকাস বিষয়টা কি, এইটা যদি না জানি, এইটা যদি মাইন্ডে ক্লিয়ার না থাকে, তাহলে ইটস রিয়েলি কোয়াইট ইম্পসিবল টু ফোকাস অন সার্টেন থিংস। তো যেটা করতে হবে, আপনি ধরুন ওই কুয়াশার মধ্যেই
আপনার খুব সামনে একদম কাছেই একটা চারা গাছ, যেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনার 1 হাত বা 2 হাত সামনে, এটা কুয়াশায় ঢেকে যায়নি, চারা গাছটি দেখা যাচ্ছে মাঠে। তো আপনি যদি ওই চারা গাছে এবার ফোকাস করতে চান তাহলে খুব ইজিলি ফোকাস করতে পারবেন, বিকজ এখন একটা অবজেক্ট পাওয়া গেল, ব্লারি নেই, ওই কুয়াশাটা আর নেই, আপনি একটা কিছু পেলেন যেখানে এবার ফোকাস করা যাচ্ছে। কেমন? তো এখন বিষয়টা এরকম যে আমরা আমাদের লাইফে ফোকাস করতে চাই, আমরা আমাদের পড়াশোনায় ফোকাস করতে চাই, বিভিন্ন জিনিসে ফোকাস করতে চাই, বাট উই ডোন্ট নো এক্স্যাক্টলি কোন বিষয়ের উপরে ফোকাস করতে চাই। কেমন? তো আমরা এই কথাটি লিখে ফেলি যে ফোকাস সমান সমান পিকচার, ফোকাস সমান সমান পিকচার। কেমন? তো এখন কোশ্চেন হচ্ছে, ধরুন আমি এই কোশ্চেনটা নর্মালি করি স্টুডেন্টসদেরকে, যে এই যে পড়াশোনায় ফোকাস বলতে এটার পিকচারটা কি? তো অনেকে অ্যান্সার দেয় যে পড়ার টেবিল, বই পুস্তক, কলম, খাতা কলম। তো এই পিকচারে আসলে আপনি মোটিভেটেড ফিল করবেন না। আপনার পিকচার দরকার যে এই পড়াশোনা করে আপনার লাইফে আপনি কি করতে চান। ওই যে একটা সাকসেসের পিকচার যেখানে আপনার কন্ট্রিবিউশন আছে, আপনি অনেক মানুষের জন্য করছেন, আপনি আপনার ফ্যামিলির জন্য করছেন, আপনি আপনার স্বপ্নের লাইফ, আপনি সাকসেসের যেই স্বাদ সেটা আপনি গ্রহণ করছেন, আপনার স্বপ্নের মধ্যে যা কিছু আছে সেগুলো আপনি উপভোগ করছেন, ওই যে পিকচারগুলো সেটা আপনাকে টানবে। কেমন? তো ফোকাস মিন্স পিকচার, অর্থাৎ আপনি যখন কোথাও ফোকাস করতে চাইবেন তখন একটা পিকচারের প্রয়োজন। কেমন? এই পিকচারটাই মিসিং। আপনি যখন বলবেন যে আমি ফোকাস করতে পারি না, তো নিজেকে কোশ্চেন করবেন আমি এক্স্যাক্টলি কোন পিকচারের উপরে ফোকাস করতে চাই। যদি পিকচার মিসিং থাকে তাহলে ফোকাস করা রিয়েলি ডিফিকাল্ট। পিকচার জরুরি। দেখুন কোরআনে একটা আয়াত আছে না, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিখিয়েছেন। তো নাম শিখিয়েছেন, আপনি দেখবেন যে নাউন যেগুলো নাম, প্রত্যেক নামের পিকচার আছে। কেমন? প্রত্যেকটা নামের পিকচার আছে। আপনি যদি বলেন অ্যাপল, তো অ্যাপলের একটা পিকচার আছে। আপনি যদি বলেন বল, বলের পিকচার আছে। প্লেন, টাইগার, গাছ, নদী, পাহাড়, যা কিছু বলছি এগুলো নাম, নামের একটা পিকচার থাকে। তো ফোকাসের জন্যে পিকচার দরকার। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন কোনো ভার্ব, কোনো ক্রিয়া, কোনো কাজের স্বতন্ত্র পিকচার থাকে না, নিজস্ব পিকচার থাকে না। যেমন ধরুন ড্রাইভ, কেমন? গাড়ি চালানো। তো গাড়ি চালানো, এই এই যে ভার্বটা, ভার্বের কিন্তু পিকচার নেই। গাড়ি হচ্ছে একটা নাউন, আর চালানোর জন্য একজন ড্রাইভার দরকার। এই সব কিছু মিলে দেন পিকচার হয়, শুধু ড্রাইভের পিকচার হয় না। কেমন? আবার ধরুন অ্যাডজেক্টিভ, কোনো গুণবাচক শব্দ, অ্যাফেকশনেট, স্নেহপরায়ণ। স্নেহপরায়ণ বললে কোনো পিকচার আসে না মাইন্ডে। গুড, ভালো, তো ভালোর কোনো পিকচার হয় না। হ্যাঁ, এখন গুড ইউনিভার্সিটি এটা বললে পরে পিকচার আসবে, বা ইটস ইটস আ গুড ফ্যান এটা বললে, এই ফ্যান বলার পরে একটা পিকচার আসবে। সো শুধু আপনি ক্লিয়ার পিকচার পেতে পারেন নাউনের মধ্যে। অর্থাৎ আপনি যখন ফোকাস নিয়ে কাজ করবেন, আপনি নিজের ফোকাস বাড়াতে চাইবেন, এটা একটা ইম্পর্টেন্ট এডুকেশন আপনার ফোকাস বাড়ানোর জন্য, যে আপনি নিজের পিকচার খুঁজবেন। অর্থাৎ আমরা কি লিখলাম সবাই? ফোকাস সমান সমান পিকচার। ওকে, এখন এই পিকচার এরপরে কি করে, এরপরে কি কোন ধাপ আসে, ওইদিকে পরে যাচ্ছি। ফোকাস নিয়ে আরেকটু কথা বলি। আরেকটা কথা আমরা লিখে রাখি সবাই, হিউম্যান বিং, মানুষ একই সময়ে 2 জায়গায় ফোকাস করে না, একই সময়ে 2 জায়গায় ফোকাস করতে পারে না। কেমন? আবার বলছি, মানুষ একই সময়ে 2 জায়গায় ফোকাস করতে পারে না। এটা হিউম্যান বিং এর মাইন্ডে আল্লাহ দেননি। আপনি যদি বলেন যে মাল্টিটাস্কিং তো হয়, মানুষ তো একসাথে অনেকগুলো কাজ করে,
দেখুন অনেকগুলো কাজ করে মানুষের প্যাটার্ন হয়, যেমন ধরুন আপনি রান্না করছেন আবার ফোনে কথা বলছেন, এটা প্যাটার্ন। আপনি রান্না করে অভ্যস্ত, ফোনে কথা বলে অভ্যস্ত, দুইটাই করছেন, কিন্তু ফোকাস ডিভাইডেড হয়ে যায়। যেমন আপনার যখন রান্না পুড়তে শুরু করে তখন ফোনে বলেন না, এই থাম থাম আমি একটু দেখে নিই, আমি একটু ডিমটা উল্টে নেই, তাই না, মাছটা উল্টে নেই, মাছ ভাজতেছি পুড়ে যাচ্ছে, আবার ওইটা ঠিকঠাক করে দেন, বলেন হ্যাঁ এবার বল, এরকম হয় না? কারণ ফোকাস যখন দুই দিকে ডিভাইডেড হয় এবং সেটাকে আপনি একসাথে করতে চান, তখন কোথাও না কোথাও ভুল হতে শুরু করে। সো হিউম্যান বিং এক সময়ে এক জায়গায় ফোকাস করে, কেমন? আচ্ছা, এবার একটু ভেবে দেখুন যে আপনি যে ছোটবেলায় ম্যাগনিফাইড গ্লাস দিয়ে কাগজ পুড়িয়েছেন কখনো? ম্যাগনিফাইড গ্লাস দিয়ে, অর্থাৎ এই যে কাগজটা আপনি পুরালেন একটা ম্যাগনিফাইড গ্লাস দিয়ে সূর্যের তাপে, তখন আপনি কি করেছেন? আলোটাকে একটা বিন্দুতে নিয়ে আসছেন, তাই না? ওই বিন্দুতে ধরে রেখেছেন, দেন একটা সময়, কিছু সময় পরেই কাগজে আগুন ধরে গেছে, তাই না? সো এইভাবেই কিন্তু ফোকাসটা হয়, যে একটা বিন্দুতে নিয়ে আসতে হয়, একটা জায়গায়, 2-3 জায়গায় না। তো আমরা কেন ফোকাস করতে পারি না? এটা আরেকটা রিজন। প্রথম কথা বলেছি যে পিকচারই পাই না। দ্বিতীয় কথা হচ্ছে পিকচার আছে 2-3টা একসাথে, এটাও প্রবলেম। তো আপনি যখন ফোকাস করতে চাইবেন তখন এক জায়গায় একসাথে এক জায়গায় ফোকাস করবেন, ওই কাজ শেষ হওয়ার পরে আবার আরেক জায়গায় ফোকাস করবেন। আমরা একটা প্র্যাকটিস করতে পারি এখন। সবাই যদি ডিভাইসটা এক জায়গায় রেখে একটু আমার সাথে প্র্যাকটিস করুন, কেমন? এই যে 2 হাত মুষ্টিবদ্ধ করেছি আমি, এভাবে একটু মুষ্টিবদ্ধ করুন সবাই, কেমন? অ্যান্ড দেন ডান হাতের থাম অ্যান্ড বাম হাতের লিটল ফিঙ্গার, কেমন? একটু খেয়াল করুন, ডান হাতের থাম, বাম হাতের লিটল ফিঙ্গার। আচ্ছা, এই যে এইভাবে করলাম, এরপরে এটাকে সুইচ করে দিন এভাবে। এই দেখেন একই মোমেন্টে সুইচ করে দিন, কেমন? এভাবে সুইচ করুন। অ্যান্ড দেখুন যারা ট্রাই করছেন আমার সাথে এখন, অলমোস্ট আই থিঙ্ক কারোরটাই হচ্ছে না, প্যাচ লেগে যাচ্ছে, তাই না? আচ্ছা, আরেকবার ট্রাই করুন, দেখুন যত ট্রাই করবেন দেখবেন আরও কেন যেন উল্টা পুল্টা হচ্ছে, কেমন অদ্ভুত। এবং আপনি যদি 2-3 মিনিট ধরে ট্রাই করতে থাকেন, আপনার হেডেক শুরু হবে, মাথা ব্যথা করতে শুরু করবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে ব্রেনের 2টা হেমিস্ফিয়ার আছে, রাইট হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার, 2 পাশ, কেমন? তো বডির ডান দিককে ব্রেনের বাম দিক কন্ট্রোল করে এবং বডির বাম দিককে ব্রেনের ডান দিক কন্ট্রোল করে। এই জন্যে দেখা যায়, আল্লাহ মাফ করেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখেন, দেখা যায় যাদের স্ট্রোক, ব্রেনের ডান দিকে কোনো প্রবলেম হয়েছে, বডির বাম দিক তাদের অকেজো হয় বা বডিতে ক্ষতি হয়, এরকম হয়, আল্লাহ হেফাজত করেন। তো এখন আপনি দেখেন, যদি আপনি শুধু থাম বের করেন এইভাবে, তাতে কোনো প্রবলেম হচ্ছে না। যদি আপনি লিটল ফিঙ্গার এভাবে বের করেন, তাও প্রবলেম হচ্ছে না। কারণ কি? 2 হাতে সেম কাজ করছেন, সেম ফোকাস, যে 2 হাতেই লিটল ফিঙ্গার, 2 হাতেই থাম, এক জায়গায় ফোকাস। কিন্তু যদি আপনি অল্টার করেন, যে বাম এক হাতে থাম আরেক হাতে লিটল ফিঙ্গার, তখন ফোকাস হয়ে যাচ্ছে 2টা, যেটা বললাম যে মাইন্ড 2 জায়গায় ফোকাস করে না বা ফোকাস করতে পারে না। তো এই যে আবার ট্রাই করেন, দেখেন প্রবলেম হচ্ছে। তো এইটাই একটা বড় লার্নিং সারা জীবনের জন্য, যে আপনি যখনই ফোকাস করতে চাইবেন, সেটা আপনার পড়াশোনা হোক বা যে কোনো জায়গায় হোক, আপনি 2 জায়গায় ফোকাস করলেই আপনার লাইফে প্রবলেম শুরু হবে। আপনার মাইন্ডে স্ট্রেস ফিল করতে শুরু করবেন, আপনি ডিফোকাসড হয়ে যাবেন, ওভারলোডেড ফিল হবে। এবার আসুন বলি, যারা কর্পোরেটস আছেন, যারা বিভিন্ন জবে আছেন, তাদেরকে বলছি, ধরুন কাজের চাপ থাকে, অনেক কাজের চাপ বাড়ে। তো কাজের চাপ বিষয়টা কেমন, যে একসাথে আপনি 4-5টা বা 8-10টা কাজ করছেন, এগুলো আপনার কাছে লোড ফিল হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি সব দিকেই ফোকাস দিতে চাচ্ছেন, এই জন্যে লোড ফিল হচ্ছে। তো আপনি কি করলেন, কাজগুলোকে একটা সিরিয়াল দিলেন, দেন প্রায়োরিটি দিলেন, প্রায়োরিটাইজ করলেন, যে
প্রথম কোনটা করবেন, তারপরে কোনটা করবেন, তারপরে কোনটা করবেন। সো প্রথম যে কাজটা করছেন সেখানেই ফোকাসড এখন, নাম্বার 2-তে না। প্রথমটা শেষ, নাম্বার 2-তে আসলেন, এবার নাম্বার 2-তেই ফোকাস, 3-তে না, এরকম। তো যদি আপনি ভালোভাবে ফোকাস করতে চান তাহলে কয় জায়গায় ফোকাস করতে হবে? অফকোর্স এক জায়গায় ফোকাস করলে আপনার ফোকাস বাড়বে ইনশাআল্লাহ। তাহলে আমি কি বলছিলাম যে ফোকাস সমান সমান পিকচার, কেমন? আচ্ছা, এবার আসি পিকচারে। আপনি যে পিকচারটা নিলেন, এবার আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এখানে লিখে রাখি আমরা, ওয়ার ফোকাস গোজ এনার্জি ফ্লোজ। যেখানে আমাদের ফোকাস যায়, আমাদের বডির এনার্জি সেদিকেই যায়। ওয়ার ফোকাস গোজ এনার্জি ফ্লোজ, যেদিকে ফোকাস যায় আমাদের এনার্জি, বডির এনার্জি সেদিকে যায়। এখন আপনার মাইন্ডে যদি একটা কষ্টের পিকচার থাকে তাহলে আপনার পুরো বডি কষ্ট ফিল করতে শুরু করবে। আপনার মাইন্ডে যদি কনফিডেন্সের পিকচার থাকে তাহলে বডি কনফিডেন্ট ফিল করতে শুরু করবে। আপনার মাইন্ডে যদি লেজি পিকচার থাকে তাহলে বডি লেজি ফিল করতে শুরু করবে। অর্থাৎ পিকচার সমান সমান ইমোশন। আমরা প্রথম কি লিখেছিলাম? ফোকাস সমান সমান পিকচার। এবার লিখি পিকচার সমান সমান ইমোশন। এই বিষয়টা অনেক গভীরভাবে ভালোভাবে বোঝার বিষয়। একটু মনোযোগের সাথে শুনবেন কথাগুলো কাইন্ডলি প্লিজ। দেখুন, পিকচার যেটা মাইন্ডে আছে এইটা একটা ইমোশন তৈরি করছে, যে ইমোশনটা আপনার বডি বহন করছে। কতদিন পর্যন্ত বডি এই ইমোশন বহন করছে? যতদিন এই পিকচার মাইন্ডে থাকছে। একটা উদাহরণ নেই আমরা। ধরুন, আমরা মুরব্বীদের গল্প শুনি না অনেক সময়, যে দাদা বা দাদি, নানা বা নানি বা বয়স্ক কেউ গল্প শোনাচ্ছেন ছোটবেলার, শৈশবকালের গল্প। সেই গল্প বলতে গিয়ে ধরুন দাদা তার মায়ের গল্প বলছেন, তো বলতে গিয়ে চোখ দিয়ে পানি পড়ছে। কেন? সেই 40, 50, 60 বছর আগের গল্প উনি বলছেন, এখনো ওনার চোখে পানি কেন? কারণ ওই 40, 50, 60 বছর আগের পিকচার মাইন্ডে আছে, ওইটার ইমোশন এখনো বুকে ধারণ করছে, শরীরে ধারণ করছে, তাই বলতে গিয়ে কান্না করে দিচ্ছে। মানুষ এমন এক জাতি যে একই কষ্টে বারবার কাঁদে। অন্যান্য প্রাণী এমন করে না। মানুষ এমন প্রাণী, একই কষ্টে বারবার কাঁদে। যতবার ওই কষ্ট সে মনে করে ততবার সে কষ্ট পায়। আচ্ছা, এখন আপনি চিন্তা করে দেখুন, এই যে পিকচারের কথা বললাম, কতভাবে এই পিকচার আমাদেরকে ইমোশন দেয়, ইমোশনের মধ্যে ফেলে। ধরুন আপনি একটা লোকেশনে গেলেন, কোথাও গেলেন, আপনি কক্সবাজার গেলেন বা এই টাইপের কোনো জায়গায় গেলেন, সমুদ্রের পাড়ে গেলেন, সেখানে আপনার অনেক ভালো মেমোরি ক্রিয়েট হলো, অনেক সুন্দর সময় কাটলো। এখন যখনই আপনার কক্সবাজার বা সমুদ্রের ঢেউ, সমুদ্র সৈকত, ওই সি বিচ, এগুলো আপনার মাইন্ডে আসে, আপনার ভালো ফিল হয়। কেন? কারণ হচ্ছে ওইখানে আপনার ভালো কিছু স্মৃতি আছে, ভালো কিছু পিকচার আছে, সেটা মাইন্ডে আপনি বহন করছেন, ওই কথা মনে পড়লে আপনার ভালো লাগে। আবার ধরুন সেম লোকেশন, অন্য কারো সাথে কোনো অঘটন ঘটেছে, কোনো দুর্ঘটনা ঘটেছে, কারোর সাথে কোনো অন্যায় হয়েছে বা কোনো অপ্রীতিকর কোনো খারাপ ঘটনা ঘটেছে, সে যখন ওই সি বিচের কথা মনে পড়ে তার কিন্তু খারাপ লাগতে শুরু করে। কারণ কি? লোকেশন সেম, কিন্তু দুইজনের পিকচার দুই রকম। এই পিকচারের কারণে একজনের এখন ভালো লাগে ওই চিন্তা আসলে, আরেকজনের খারাপ লাগে। আবার ধরুন কোনো ফেসের সাথে আমাদের এটা হয় যে কারো ফেস দেখলে আমাদের মেজাজ খারাপ হয়, আবার কারো ফেস দেখলে মনে প্রশান্তি লাগে, এরকম হয়। কারো ভয়েস শুনলে আমাদের রাগ লাগে, আবার কারো ভয়েস শুনলে আমাদের ভালো লাগে। তো এই বিষয়গুলো কি করে? আমাদের মাইন্ডে পিকচার তৈরি করে। ওই পিকচার যেমন ইমোশন তেমন, এই কথাটা সংক্ষেপে লিখে রাখি। পিকচার যেমন ইমোশন তেমন। পিকচার কোথায়? মাইন্ডে। কেমন? আচ্ছা, আরো গুরুত্বপূর্ণ একটি কথা বলি এখানে। মানুষ আসলে লাইফের সব সময় প্রেজেন্টে থাকে। আবার বলছি, মানুষ সব সময় লাইফের
প্রেজেন্টে থাকে। কিভাবে? যদি কেউ পাস্ট চিন্তা করতে থাকে, সে ওই পাস্টকে আসলে প্রেজেন্টে নিয়ে আসছে। কেউ যদি ফিউচার নিয়ে ভাবতে থাকে, ফিউচার নিয়ে টেনশন করতে থাকে, সে ফিউচারটাকেও প্রেজেন্টে নিয়ে আসছে। আরেকটু ভেঙে বলি, ধরুন কেউ ছোটবেলার কোনো গল্প, কোনো ঘটনা মনে পড়েছে, কোনো অ্যাক্সিডেন্ট মনে পড়েছে, তো ভালো গল্প মনে পড়লে তার ভালো লাগছে, সেটাকে সে প্রেজেন্টে চিন্তা করছে যে আমার ছোটবেলায় এটা ঘটেছিল। আর খারাপ, যে আমার লাইফে এটা, এই অঘটন ঘটেছিল, এটাও সে প্রেজেন্টে চিন্তা করছে। তার মানে হচ্ছে পাস্ট মেমোরি, আর ফিউচারে কি হয়? অ্যান্টিসিপেশন। মানুষ, ফিউচার এখনো আসেনি, ফিউচার এখনো আমরা জানি না যে কি ঘটবে, ফিউচার সম্পর্কে কোনো ধারণাই নেই, একদম ব্লারি। অনলি অ্যান্ড অনলি আল্লাহ নোজ হোয়াটস গোয়িং টু হ্যাপেন ইন ফিউচার। ওই ফিউচারকে আমরা ক্রিয়েট করি, ওই ফিউচারকে আমরা তৈরি করি মনে মনে, তৈরি করে ওই পেরেশানিতে ভুগতে থাকি যে ফিউচার এখনো আসেনি। কি করি? যে যদি এমন হয়, যদি তারপরে এই ঘটে, যদি সে এরকম করে, যদি বিজনেসে ধরা খায়, এই যা এখনো ঘটেনি সেটা মাইন্ডে আমরা ঘটাতে থাকি নিজের মতো করে। অ্যান্ড ওই যে মাইন্ডে আমরা ঘটাচ্ছি সেটাও প্রেজেন্টে। অর্থাৎ কি হলো? আমরা সবসময় আসলে প্রেজেন্টেই থাকি, কখনো অতীতকে প্রেজেন্টে নিয়ে এসে কষ্ট পাই, কখনো ফিউচারকে টেনে প্রেজেন্টে নিয়ে এসে কষ্ট পাই। সো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যখন প্রেজেন্টে আছি, তখন যেন প্রেজেন্ট পিকচারটাকে সলভ করি। এখানে দুটি কথা আমি বলবো। একটি হচ্ছে, কোনো প্রবলেমকে যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে এটা আপনার পিছু ছাড়বে না, শ্যাডোর মতো লেগে থাকবে, ছায়ার মতো লেগে থাকবে। প্রবলেমকে অ্যাভয়েড করা যায় না। আপনার মাইন্ডের কোনো পেইনকে যদি আপনি অ্যাভয়েড করতে চান, যে আমি এটাকে অ্যাভয়েড করি, এটা অ্যাভয়েড করা যায় না, মাইন্ডে ওটা বারবার হিট করে। আবার যদি কোনো প্রবলেম, মাইন্ডের কোনো প্রবলেম, বা আপনি মেন্টালি কষ্ট পাচ্ছেন, কোনো কিছুতে সাফার করছেন, যদি এমন হয়, সেটাকে আপনি যদি ফাইট করতে চান, যে আমি ফাইট করব, ফাইট করে মাইন্ডের প্রবলেমের সাথে যেতে যায় না। তাহলে দুইটা কথা বললাম, প্রবলেমকে অ্যাভয়েড করা যায় না, প্রবলেমের সাথে ফাইট করে যেতে যায় না। অর্থাৎ আমি মাইন্ডের কথা বলছি, মাইন্ডের প্রবলেমকে অ্যাভয়েড করা যায় না, আর ফাইট করে যেতে যায় না। কি করতে হয়? সলভ করতে হয়, সুন্দর করে এটাকে সলিউশনে নিতে হয়। আর সলিউশন আপনি কিভাবে নেবেন? পিকচারের মাধ্যমে। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দেই, কেমন? ধরুন আপনি ছোটবেলায় কোথাও যাচ্ছিলেন, কিছু বখাটে লোক আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে আবোল তাবোল বলেছে, আপনাকে হিউমিলিয়েট করেছে এবং ইনসাল্ট করেছে, অন্যের সামনে অপমান করেছে। এই হচ্ছে একটা সিচুয়েশন। প্রত্যেকের লাইফে টুকটাক এমন থাকতে পারে, বিভিন্ন রকম খারাপ ঘটনা থাকতে পারে। তো এই যে সিচুয়েশনটা, এইটা ধরেন মাইন্ডে বারবার আসে। আপনি যখন ওই রাস্তা দিয়ে যান বা ওই ধরনের রাস্তা দিয়ে যান, তখন বারবার আপনার মাইন্ডে ওই পিকচার হিট করে আর আপনার মন খারাপ হয়ে যায়। তো এখন আপনি কি করতে চাচ্ছেন? অ্যাভয়েড করতে চাচ্ছেন, যে না, এই পিকচার আমি অ্যাভয়েড করব। তাহলে এই পিকচারকে আপনি পিছু ছাড়াতে পারবেন না, এই পিকচার আবার আসবে। আবার ধরুন আপনি ভাবছেন যে ফাইট করে, যে এই পিকচার খারাপ লাগে, আমি বলছি না আমার খারাপ লাগে না, এভাবে ফাইট করছে, এতেও হবে না, ওই পিকচার আবার আসবে। বললাম না, পিকচার সমান সমান ইমোশন, পিকচার আসলেই ইমোশন চলে আসবে সাথে সাথে। তো কি করতে হবে? সলভ করতে হবে। তো সলভ যে করতে হবে, সেটা কিভাবে, আমি প্রসেস বলে দিচ্ছি। যারা নোটস নিচ্ছেন, নোট নিয়ে নিন, যে পিকচার কিভাবে সলভ করতে হয়। লিখে রাখেন, এডিট করতে হবে। মানে পিকচারকে সলভ করা মিন্স এডিট করা। কিভাবে? ধরুন কথার কথা, কথার কথা, এইটা একটা ক্যানভাস, কেমন? এই ক্যানভাসে আপনি আঁকাআঁকি করছেন। তো এখানে যদি একটা শহরের পিকচার থাকে, তো আপনি এটাকে গ্রামের পিকচারে তৈরি করবেন, গ্রামের পিকচারে এডিট করবেন। তাহলে কি করবেন? শহরের পিকচারটাকে আগে মুছে দিবেন, আগে একদম হোয়াইট করে দিবেন বা অন্য কোনো কালার দিয়ে এটা মুছে দিবেন, দিয়ে তারপরে এর উপরে গ্রামের পিকচার রাখবেন, তাই না? তো কি করতে হবে? মাইন্ডেও একই রকম কাজ করতে হবে। কিভাবে সেটা? প্রথম কাজ হচ্ছে ডিসোসিয়েশন, অর্থাৎ মাইন্ডে যে পিকচারটা খুব কাছে আসতেছে, এইটা থেকে নিজেকে আলাদা করতে হবে, দূরে
যেমন আপনি দেখলেন যে এই পিকচারটা দূরে ঘটছে, আমার সাথে না, দূরে আমার সাথেই ঘটছিল, দূরে ঘটছে, অনেক আগে, 10 বছর আগে, এটা অনেক দূরে। তো পিকচারটাকে আপনি মনে মনে দেখলেন দূরে, এই দূরে দেখার সাথে সাথে আপনার ফিলিং কমে যাবে, ওইটার যে ইন্টেন্সিটি, খারাপ লাগাটা, এটা কমে যাবে। কেন? কারণ এতক্ষণ কাছে মনে হচ্ছিল, এখন দূরে মনে হচ্ছে, দূরের বিষয়ে ফিলিং কমিয়ে দেয়। আচ্ছা, আর কি করতে পারেন? ওইটাকে মনে মনে আপনি কত ক্রিয়েটিভ আইডিয়া বের করতে পারেন, কত রকমের, যে ওইটাকে আপনি রং দিয়ে, তুলি দিয়ে আপনি ঢেকে দিলেন, এঁকে দিলেন অন্য কিছু, অথবা আপনি মনে মনে ওই পিকচারটাকে পুড়িয়ে দিলেন, মনে মনে ওই পিকচারটাকে পানিতে ভাসিয়ে দিলেন, কত রকম করা যায়, তাই না? মনে মনে পিকচার চেঞ্জ করতে তো কঠিন কিছু না। একটা মাইন্ড এক পিকচার প্রসেস করতে মাত্র 13 মিলি সেকেন্ড টাইম নেয়, 13 মিলি সেকেন্ড টাইম, 1 সেকেন্ডের চেয়েও অনেক কম সময়। সো আপনি যদি চোখ বন্ধ করেন, দেখেন যে একটা প্লেন উঠছে, এটা দেখার সাথে সাথে যদি দেখেন যে প্লেনটা আবার পানিতে নেমে জাহাজের মতো ভাসছে, এই যে দেখতে তো প্রবলেম নাই, কত তাড়াতাড়ি চেঞ্জ হয় পিকচার। তো আপনি চাইলেই মাইন্ডের পিকচার চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তো এখন সলভ বলতে আমি কি বলছি? পিকচারটা সলভ করা, হ্যাঁ, পিকচারটাকে ঠিকঠাক করা। এবার চলুন আমরা একটা হোমওয়ার্ক নেই, কেমন? আমি প্রথম 2 দিন কোনো হোমওয়ার্ক দেইনি, আজকে এখান থেকে একটা হোমওয়ার্ক দেই, তাহলে কাজ করলে আপনার বিষয়গুলো ইজি হবে, বুঝতে ইজি হবে, শিখতে ইজি হবে। একটা প্রশ্ন লিখুন সবাই, কাইন্ডলি। প্রশ্নটা হচ্ছে, কি কি ঘটলে আমার মন খারাপ হয়, অবলিক মেজাজ খারাপ হয়, অবলিক খারাপ লাগে? হ্যাঁ, আবার বলছি, লিখে রাখুন, কি কি ঘটলে আমার মন খারাপ হয়, মেজাজ খারাপ হয়, অথবা খারাপ লাগে? কেমন? তো প্রত্যেকে 25টা পয়েন্টস বের করবেন, যা যা ঘটলে আপনার মন খারাপ হয়, আপনার মেজাজ খারাপ হয় বা খারাপ লাগে। ধরুন, নর্মালি মানুষজন কি লেখে, যে কেউ আমাকে রাগ করে কথা বললে খারাপ লাগে, লোডশেডিং হলে খারাপ লাগে, বৃষ্টি হলে খারাপ লাগে, কেউ বলবে যে ট্রাফিক জ্যাম খারাপ লাগে, এরকম বিভিন্ন রকম কি কি ঘটলে, কেমন? আচ্ছা, 25টা আমি বলবো করলে, তাহলে আপনার মাইন্ডে একটা ভালো রকমের প্র্যাকটিস হবে। তো আপনি যখন লিখলেন যে আমার আম, এগুলো ঘটলে আমার খারাপ লাগে, তো মাইন্ডে কিন্তু ওই পিকচারগুলো রয়ে গেছে, এই জন্য আপনি লিখতে পারছেন যে যখন এমন হয় আমার খারাপ লাগে, যখন এমন হয় আমার ইরিটেশন লাগে, যখন এমন হয় আমার রাগ লাগে, যখন এগুলো ঘটে তখন আমার খুব মন খারাপ হয়। এই যে মাইন্ডে এই পিকচারগুলো আছে, তো পিকচারগুলো আপনি সলভ করবেন। আমি আগেই বলছিলাম যে ফাইট করবেন না, অ্যাভয়েড করবেন না, সলভ করবেন। কিভাবে? ধরুন, একটু আগে কি বললাম, যে অনেকেই আছে যে বৃষ্টি পছন্দ করেন, আবার অনেকে আছে বৃষ্টি পছন্দ করে না। তো ধরুন, যেই লোকটা বৃষ্টি পছন্দ করে না, খারাপ লাগে, তার কোনো রিজন আছে কিন্তু, যে বৃষ্টি হলে পরে কাদা হয়ে যায়, বাইরে বেরোয়া যায় না, বা অন্য কিছু, এই জন্য খারাপ লাগে। আচ্ছা, তো উনি কি করবেন? এটাকে মাইন্ডে সলভ করবেন, যে বৃষ্টি হলে আমার মনে পড়ে যে বৃষ্টির সময় দোয়া কবুল হয়। তো বৃষ্টি হলে আমি বৃষ্টিতে হাত বাড়াই, আমার হাত ভেজে আমার ভালো লাগে। বৃষ্টি হলে আমি কোরআন তিলাওয়াত শুনি, আমার শুনতে ভালো লাগে। বৃষ্টির সাউন্ড অ্যান্ড কোরআন তিলাওয়াতের সাউন্ড আমি শুনতে ভালো লাগে। এরকম সলভ করবেন। অর্থাৎ বৃষ্টি যে খারাপ লাগে, সেটার সাথে এমন কি অ্যাড করা যায় যেটা আপনার আগে থেকেই ভালো লাগতো, সেটা অ্যাড করে দিন। অ্যান্ড এই ভালো লাগাটা, এটা সলভ করলেন। তারপর ধরুন ট্রাফিক জ্যাম, তো ট্রাফিক জ্যাম আমি সলভ করতে পারছি না, এখন প্রতিদিনই ট্রাফিক জ্যাম হবে, প্রতিদিনই আপনার আমার মন খারাপ হবে, তাহলে তো লাইফ টাইম মন খারাপেই চলবে, মন খারাপেই জীবন যাবে, তাই না? তো কি করতে পারেন? আপনি হয়তো একটি ভিডিও দেখেছেন যে আমি নর্মালি, যদি আমার সাথে আমার টিম মেম্বার্সরা থাকে, তাহলে আমি গাড়িতে থাকা অবস্থায়, জ্যামে থাকা অবস্থায় বিভিন্ন রকম প্ল্যান করে ফেলি, মিটিং করে ফেলি। যদি একা থাকি, তাহলে এই যে ইয়ারবাডস, এই একটা কানে লাগাই, লাগিয়ে দেন তিলাওয়াত শুনতে থাকি, অথবা কোনো ইংলিশ লেকচার শুনতে থাকি, অথবা কোনো অডিও বুক শুনতে থাকি। এতে করে আমি নিজেকে এই ফিল দিই যে আমার টাইম ওয়েস্ট হচ্ছে না, আমি ইউটিলাইজিং মাই টাইম। তো এইটা হচ্ছে সলভ করা। অর্থাৎ আপনি
লাইফে এমন অনেক কিছু আছে যেটা আপনি সলভ করতে পারবেন না। আপনি ওয়েদার সলভ করতে পারবেন না, দেশের সিচুয়েশন আপনি সলভ করতে পারবেন না। লাইফে অনেক এমন বিষয় আছে যেখানে আপনার কোনোই হাত নেই। তো এমন যদি হয় যে ওই বিষয়গুলো ঘটলে আপনার মন খারাপ হয়, তাহলে ওগুলো ঘটতেও থাকবে, মন খারাপও থাকবে, জীবন এইভাবেই চলতে থাকবে কষ্টের মধ্যে, তাই না? তো সলভ করা জরুরি। তো হোমওয়ার্ক কি কি নিলাম আমরা, যে 25টা এমন বিষয় লিখবো যেটা মন খারাপের কারণ, সেটাকে নিজে নিজে আবার সলভ করবো, যে আগে তো এমন লাগতো কিন্তু এখন আমি এই সিচুয়েশনে এই করি তাই আমার মন ভালো লাগে। আপনি কি বুঝতে পারছেন যে 25 রকম জায়গায় যেখানে আপনার মন খারাপ হতো সেখানে আপনি সলভ করেছেন যে মন খারাপ এখন হয় না? তার মানে কত সেফ হয়ে যাচ্ছেন এখন থেকে। বুঝতে পারছেন যে আমরা আস্তে আস্তে কিভাবে প্র্যাকটিসের দিকে এগুচ্ছি। সো এইটা কালকের জন্য হোমওয়ার্ক থাকলো। গ্রুপে যখন আমরা পোস্ট করব তখন এইভাবে কিন্তু পোস্ট করব না কেউ, সবাই ভালো করে শুনি কাইন্ডলি, যে আমার তো মন খারাপ হয়, এগুলো হলে এই হলে মন খারাপ হয়, তাহলে পুরো গ্রুপ জুড়ে মন খারাপের বন্যা বয়ে যাবে, কেমন? এইটা না, লিখবো যে আগে আমার মন খারাপ হতো এই ক্ষেত্রে এরকম, আমি মেন্টালি এটাকে এইভাবে সলভ করেছি। আগে এই এই হচ্ছে এইভাবে মন খারাপ হতো, এরকম ঘটলে যেমন ধরুন কেউ যদি আমার সাথে রাগ করে কথা বলে আমার খুব মন খারাপ হয়, এটা আপনি লিখলেন। তো এখন কি, যে যদি কেউ রাগ করে কথা বলে, তো আমি তখন চিন্তা করি মেবি এই মানুষটা এই মুহূর্তে কষ্টে আছে, এই জন্যে তার কষ্টটা বেরোচ্ছে, কষ্ট তার বাস্ট করছে, এই জন্যে তার অ্যাপ্রোচ বিহেভিয়ারটা এমন হচ্ছে। আমি তখন তার জন্যে এমপ্যাথি ফিল করি, আমার তার জন্য কাইন্ডনেস বাড়ে, যে দেখি কি কোনোভাবে সলভ করতে পারি কিনা, আমি হেল্প করতে পারি কিনা। দেখেন, ছোট্ট একটা জিনিস, একটা ডিফারেন্ট পারসেপশনে কিন্তু আপনি চেঞ্জ করে ফেললেন, আপনার ফিলিং চেঞ্জ হয়ে যাবে। যখন দেখবেন যে কেউ চিল্লাচ্ছে, আপনি ভাবতে পারেন যে এই লোকটা কত খারাপ চিল্লায়। আবার আপনি এটাও ভাবতে পারেন যে এই লোকটা বোধহয় আজকে খুব কষ্টে আছে, কোনো জায়গায় ফেসে আছে, কোনো ডিপ্রেশন বা অ্যাংজাইটি অথবা স্ট্রেসের মধ্যে আছে, এই জন্য এমন করতেছে, দেখি তো হেল্প করা যায় কিনা। এই যে আপনার মাইন্ড চেঞ্জ হয়ে গেল, আপনার ফিলিং চেঞ্জ হয়ে গেল। সো যে পিকচারটা আপনার মাইন্ডে আছে এটাকে চেঞ্জ করুন, রিফ্রেম করুন, নতুনভাবে এটাকে একটা শেপ দাঁড় করিয়ে দিন, তাহলেই ইমোশন চেঞ্জ হবে ইনশাল্লাহ। তাও প্রথম আমরা কি লিখলাম, স্টেপ বাই স্টেপ বলছি, যে ফোকাস করার জন্য পিকচার দরকার। তারপর বলেছি পিকচার যখন আসে মাইন্ডে, পিকচার যেমন হবে ইমোশন তেমন হবে। আচ্ছা, এখানে আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি। দেখুন, যখন আমাদের সরাসরি ট্রেনিং হয়, অফলাইন ট্রেনিং হয়, তখন তো পার্টিসিপেন্টসদেরকে সামনে এনে বিভিন্ন প্রবলেম সলভ করে করে, বিভিন্ন প্রবলেম নিয়ে মাইন্ডে কাজ করে করে আমাদের সেশন হয়। অনলাইনে আমি একদিক থেকে বলতে হচ্ছে আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আমি আমাকে দেখছি আর কথা বলছি, আমি আমার বেস্টটুকু দিয়ে যাচ্ছি, আমি যতখানি পসিবল আমি ভেঙে ভেঙে বলছি যেন আপনার বুঝতে ইজি হয়। দেখুন, মাইন্ডের পিকচার কি কি ঘটায়, অনেক রকমের অঘটন ঘটায় যদি পিকচারটা নেগেটিভ হয়। আমি অল্প কয়েকটা বলছি। ধরুন কারো নেগেটিভ কোনো পিকচার মাইন্ডে আসছে, ট্রমাটিক কোনো পিকচার, কোনো কষ্টের পিকচার, সরি পাস্ট পেইনফুল মেমোরি মাইন্ডে আসছে, তো তার ওই মাইন্ডের পিকচারের কারণে বডি বিভিন্ন রকম ফিল করতে থাকে। কেমন হয়, বুক ভার হয়ে আসে, বুকে মনে হয় কিছু চাপ ফিল করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় ব্যথা করে, মাথা ব্যথা করে, হার্টবিট রেট বেড়ে যায়, কারো ইনডাইজেশন হয়, ডাইজেস্ট করতে পারে না, হজম হয় না, কারো মেরুদণ্ডের মাঝখানে ব্যথা করে, কারো ঘাড়ের দিকটা ব্যথা করে, কারো হচ্ছে পায়ের নিচে মনে হয় জমিন একদম দুর্বল। এরকম এক একজনের এক এক রকম। কারো দেখা যায় যখন স্ট্রেসড হয়ে যায়, ভয় পেয়ে যায়, তখন হচ্ছে হাত পা ট্র্যাম্বল করতে থাকে, কাঁপতে থাকে। এটা হচ্ছে ওই যে মাইন্ডে যে ভয়ের পিকচার, এই জন্য শরীর। দেখুন, আপনি রাতে কোথাও যাচ্ছেন, হঠাৎ করে দেখেন কি যেন একটা, তখন মানুষ কি করে, ওই যে পিকচার মাইন্ডে আসছে আর হয়ে যায়। অথবা এটা হচ্ছে তার ফাইট মোড অথবা ফ্লাইট মোড, হয়ে যায়, ওইদিকে এগিয়ে যায়, অথবা সে রান করে, পালায়। তো এই যে পিকচার মাইন্ডে, এই পিকচার বডিতে ইমোশন ক্রিয়েট করে। কেমন, আপনার অবাক লাগবে যখন আপনি পিকচার সরিয়ে দিবেন, দেখবেন আপনার বুক হালকা হয়ে গেছে। আপনি নেগেটিভ পিকচার সলভ করে ফেলবেন, চেঞ্জ করে ফেলবেন, দেখবেন যে আপনার হাত পা কাঁপছিল, এটা নর্মাল হয়ে গেছে। যাদের এক্সাম ফোবিয়া হয়, এক্সাম ফোবিয়া অর্থাৎ এক্সামে গেলে
আর কিছু চোখে ভাসে না, কিছু মনে হয় যে দেখতে পাচ্ছি না, এমন যাদের মনে হয়। কি হয় আসলে, এক্সাম দিচ্ছে প্রেজেন্টে, আমি একটু আগে বলছিলাম কথাগুলো যে ফিউচারকেও প্রেজেন্টে নিয়ে আসে অথবা পাস্টকে প্রেজেন্টে নিয়ে আসে। তো এক্সাম দিচ্ছে প্রেজেন্টে, এই মোমেন্টে লিখছে সে, আর ভাবছে যে আমার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমার কলেজে বা ইউনিভার্সিটিতে বা আমার ব্যাচমেটসরা, আমার টিচার্সরা কেমন ভাববে আমাকে নিয়ে। তারা মনে করবে যে আমি পড়াশোনা করি না, বা আমি অবহেলা করি, অথবা আমি ভালো স্টুডেন্ট না। ফিউচারকে সে প্রেজেন্টে এনে ভাবছে আর লেখার চেষ্টা করছে। তো আমি একটু আগে বললাম যে হিউম্যান মাইন্ড একসাথে দুই জায়গায় ফোকাস করতে পারে না। তাহলে সে প্রেজেন্টে লিখছে আর চিন্তা করছে ফিউচার, দুই জিনিস হয়ে গেল। তাই প্রেজেন্টে ভুল করছে, প্রেজেন্টে তার আর ফোকাস থাকছে না। কেমন? ওকে। এখন যেটা বলছিলাম যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটা বলছিলাম যে এই পিকচারটা আমাদের বডিতে বিভিন্ন রকমের প্রবলেম তৈরি করে এবং অনেক রকমের ডিজিজ তৈরি করে। আমি অনলাইনে এভাবে বলতে চাই না, আই রেসপেক্ট অল দ্য ডক্টরস, দে আর প্র্যাকটিসিং। অনলাইনে এভাবে বলতে চাই না। যখন আমাদের ট্রেনিং হয় সেখানে ডক্টরসরা থাকেন, তখন আমি রেফারেন্স দিয়ে দিয়ে বলি। সো অনলাইনে পাবলিকলি আমি এভাবে বলতে চাচ্ছি না। সো এই পিকচার যখন নেগেটিভ হয় আমাদের বডিতে বিভিন্ন রকমের ডিজিজ, বিভিন্ন রকমের রোগ বালাই তৈরি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এখন আমি কি বললাম যে পিকচার সমান সমান ইমোশন। তো ইমোশন যখন তৈরি হয়, ইমোশনের পরে মানুষ বিশ্বাস করতে শুরু করে, অর্থাৎ ইমোশন সমান সমান বিশ্বাস। লিখে ফেলি, এর এর বিলিফ নিয়ে আমাদের পরবর্তীতে ইনশাল্লাহ কথা হবে, আজকে ওইদিকে যাচ্ছে না। তো বিশ্বাস যখন হয় তখন মানুষ অ্যাকশন নেয়। বিশ্বাসের পরে যখন মানুষ অ্যাকশন নেয়, এরপরে রেজাল্ট পায়, আর রেজাল্ট সমান সমান লাইফ। আমি পুরোটা এই সিরিয়ালটা আরেকবার বলছি, স্লোলি বলছি, সবাই লিখে ফেলুন, পরপর শব্দগুলো লিখলেই হবে। প্রথম স্টেপ হচ্ছে ফোকাস। আপনি করতে চাচ্ছেন, ফোকাসের জন্য আপনার লাগছে পিকচার। পিকচার যখন মাইন্ডে আসলো, সেটা বডিতে ইমোশন তৈরি করলো। ইমোশন যখন পেলেন, সেটা আপনার বিশ্বাস তৈরি করলো, ভালো অথবা মন্দ। এই বিশ্বাস যখন পেয়ে গেলেন, তখন আপনি অ্যাকশন নিলেন। অ্যাকশনের পরে আপনি রেজাল্ট পেলেন। তো আমরা সবাই লাইফে ভালো রেজাল্ট চাই, সেটা আপনার জবে হোক, সেটা পার্সোনাল রিলেশনশিপে হোক, আপনার পার্সোনাল লাইফে হোক, যেখানে হোক আপনি রেজাল্ট চান, তাই না? তো রেজাল্টের জন্যে আবার বলছি, প্রথম ফোকাস ঠিক করুন। ফোকাসের জন্য লাগবে পিকচার। পিকচার আপনাকে দিবে ইমোশন। ইমোশন থেকে বিশ্বাস তৈরি হবে। বিশ্বাসের পরে আপনি অ্যাকশন নেবেন। অ্যাকশনের পরে আপনি রেজাল্ট পাবেন। কেমন? এই নিয়ে অনেক বিস্তারিত প্র্যাকটিস, অনেক ডিটেলস এই প্র্যাকটিস হয়, ভেঙে ভেঙে বিভিন্ন প্র্যাকটিস হয় আমাদের অফলাইন ট্রেনিংয়ে। অনলাইনে এর চেয়ে বেশি ভেঙে বলাটা আমার জন্য একটু কঠিন। আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে শেয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, এবার চলুন আমরা আরও কয়েকটা বিষয় বুঝি ফোকাসের ব্যাপারে। আমি কয়েকটা গল্প, এবং গল্প মিন্স কিছু স্টোরি যেটা আমাদের পার্টিসিপেন্টসদের মধ্যে ঘটেছে, এগুলো শেয়ার করি। তাহলে আপনার লাইফের সাথে এটা হচ্ছে আপনি কানেক্ট করতে পারবেন। কেমন? আমাদের একজন পার্টিসিপেন্ট এসেছিলেন, অনিন্দ রয়। অনিন্দ রয়ের বাড়ি হচ্ছে রংপুরে। রংপুরের অনেকেই অনিন্দ রয়কে চেনেন হয়তো। রংপুরে আমাদের যখন পাবলিক ট্রেনিং হলো, অনেক পার্টিসিপেন্টস এসেছিলেন, অডিটোরিয়াম ভর্তি মানুষজন ছিল। তো সেখানে অনিন্দ রয় অ্যাঙ্কর ছিলেন, অর্থাৎ উপস্থাপক ছিলেন। মাইকে স্টেজে তার হাতে মাইক ছিল। কেমন? আচ্ছা, তার 3 বছরের মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়ে 17 দিনের মাথায় হসপিটালে তার মেয়েটা মারা যায়। অ্যান্ড এই ঘটনায় সেও ট্রমাটাইজড হয়ে যায়, তার ওয়াইফও ট্রমাটাইজড হয়ে যায়। তো অনিন্দ রয় আসে ট্রেনিংয়ে, অ্যান্ড একদম সামনের কাতারে বসে। সারাদিন সে, তার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। আমি ট্রেনিং করাচ্ছি, সে
আমি বারবার খেয়াল করছি যে এই লোকটা কান্না করছে, আমি কিছু বলছিলাম না। দিন শেষে সন্ধ্যায় মাগরিবের পরে আমি তাকে স্টেজে ডাকলাম যে আপনি আসুন সামনে। আমি তার স্টোরি শুনতে চাইলাম, বললাম যে আপনার যদি মনে হয় যে আপনি শেয়ার করতে চান তাহলে আপনি শেয়ার করতে পারেন। তো তখন উনি শেয়ার করলেন তার মেয়ের ঘটনা, যে মেয়ে কিভাবে মারা গেছেন। মেয়ের যে শেষ সময়কার পিকচারগুলো, এটা তার মাইন্ডে শুধু সে বারবার ওইটা দেখে, তার ওগুলো মনে পড়ে। হসপিটালে তার মেয়ে তাকে বলতো, 3 বছরের বাচ্চা, যে বাবা কবে বাসায় নিয়ে যাবা, এগুলো বলতো। তো এগুলো তার কানে বাজে, এই কথাগুলো তার মনে পড়ে। তো এতে করে সে সবসময় ট্রমাটাইজড হয়ে থাকে। অ্যান্ড মেয়ে মারা যাওয়ার আই থিঙ্ক যতখানি আমার মনে পড়ে 6-7 মাস পরে এসেছিল। এই 6-7 মাস ধরে সে এইভাবে ভুগছিল। অ্যান্ড সে বলল যে আমি আমার বিজনেসেও ফোকাস করতে পারছি না, আমি কিছুই করতে পারছি না ঠিক মতো, আমি অফিসও করতে পারছি না, অ্যান্ড কাজে মনোযোগ দিতে পারছি না, আমার সারাক্ষণ মেয়ের কথা মনে পড়ে। তো আমি আপনাকে কি বলছিলাম, যে পিকচার সমান সমান ইমোশন। মেয়ের পিকচার মাইন্ডে আসতেছে আর ইমোশনে সে কান্না করছে। প্রত্যেক ব্যক্তির সাথে এমন, আপনার সাথেও এমন, আমার সাথেও এমন। যদি নেগেটিভ পিকচার মাইন্ডে থাকে, নেগেটিভ ইমোশন বডিতে থাকবে। কখনো চোখ কান্না করবে, কখনো কান গরম লাগবে, কখনো বুক ব্যথা করবে, কখনো পিঠে ব্যথা করবে। এক এক রকমের ইমোশন তৈরি হবে। আপনি জানেন যে আপনার সাথে কি ঘটে। এবং যেই লোকটা আসলে পেইন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। কয়েকদিন আগে একজন পার্টিসিপেন্ট বলছিলেন যে এই সিমেন্ট সিমেন্ট সিমেন্টের যে কাজ হয় বিল্ডিংয়ে, সিমেন্ট এরকম দেয়ালে লাগানো থাকে, কেমন একটু ছোপ ছোপ পড়ে থাকে। তো সে বলল যে এই সিমেন্টের দিকে যখন আমার চোখ পড়ে, আমার পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে, এরপর আমি কোনো শক্তি পাই না শরীরে। তো এই যে একটা পিকচার দেখুন, এখন সাধারণ অন্য কেউ শুনলে কি বলবে, যে আরে কি ভাবো, এগুলো কোনো বিষয় না, এই কি, এই যে আমি ধরি দেখো। তো এগুলো করে তো লাভ নেই, তার পিকচার, এটা তার কষ্ট হচ্ছে, সে জানে কেমন কষ্ট, তাই না? এবং আচ্ছা, বলছিলাম যে অনিন্দ রয়ের কথা। তো সেটা ফাইনালি আমরা কি করলাম, যে পিকচার, এখন মেয়ের পিকচার তো আমরা সরাতে পারি না, যে মেয়ের পিকচার সরিয়ে দিই, বাবা মেয়ের কথা ভাববে, চিন্তা করবে, এটাই নর্মাল। তো এই জায়গাটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি এটা লিখে রাখবেন কাইন্ডলি, যে শেষ পিকচার যেমন, বডিতে ইমোশন তেমন। এর আগে আমরা কি লিখেছিলাম, পিকচার যেমন ইমোশন তেমন, এটাকে আরেকটু স্পেসিফিক করি, লাস্ট পিকচার, শেষ পিকচার যেমন, বডিতে ইমোশন তেমন। আপনি কোনো বিষয়ে সর্বশেষ পিকচার যেটা, ওইটা যেমন থাকবে আপনার বডিতে ওরকম ফিল করবেন। একটা উদাহরণ দিই, ধরুন আপনার কলিগ 5 বছর ধরে একসাথে জব করেন, এমন একজন কলিগ যে শুধু জ্বালায় আপনাকে, শুধু কষ্ট দেয়, বাজে আচরণ করে, আপনাকে কাজের পীড়া দেয়। কিন্তু যেদিন সে জব ছেড়ে চলে গেল, অথবা যেদিন সে ট্রান্সফার হলো অন্যদিকে, অন্য কোথাও, সেদিন কি করলো, আপনাকে জড়িয়ে ধরে কান্না করে দিল, সে আপনার কাছে সরি বলল, সে খুব আফসোস করলো যে আমি আসলে বুঝিনি যে আপনাকে আমি এত কষ্ট দিচ্ছি, আপনার মতো ভালো একজন কলিগ আমি আজকে হারাচ্ছি, আমি আজকে আপনার কাছ থেকে দূরে যাচ্ছি, আমি ফিল করতে পারছি যে আই মেড লোডস অফ মিস্টেকস। তো এখন এই যে শেষ পিকচারটা কি রইল, আপনি বলেন আরে ভাই কিছু না, সমস্যা নেই, আপনি এগুলো বলেন না, আমরা ভাই ভাই, চলেন আমরা আজকে একসাথে লাঞ্চ করি বা ডিনার করি। শেষে একটা ভালো মোমেন্ট ক্রিয়েট হইলো। এবার যতবারই ওই লোকটার কথা মনে পড়বে, আপনার কিন্তু ভালো লাগবে, যে লোকটা বুঝে নাই প্রথম প্রথম, কিন্তু মনের দিক থেকে ভালো মানুষটা, কারণ কি শেষ পিকচারটা আপনার ভালো তার ব্যাপারে। আবার যদি এমন হয় যে 5 বছর ধরে কারোর সাথে খুব খাতির, গলায় গলায় খাতির, তার সাথে আপনার খুব বন্ধুত্ব, আপনার একদম জিগরি দোস্ত হয়ে গেছে, কলিগ মানে কি বেস্ট ফ্রেন্ড এরকম, কিন্তু শেষ দিন তার সাথে আপনার তুমুল এই ঝগড়ায় আপনারা আলাদা হলেন, কেমন? আচ্ছা, তো যেটা হলো, এখন আপনার যতই ওই ওই দিনে ওই লোকটার কথা মনে পড়বে, আপনার কিন্তু খারাপ লাগবে, যে অনেক ভালো মনে করেছিলাম, শেষে এত কষ্ট দিয়ে গেল, লোকটা ভালো না। অর্থাৎ শেষ পিকচার, লাস্ট পিকচার মাইন্ডে থাকে, কেমন?
তো অনিন্দ রয়ের কথা বলছিলাম, তার লাস্ট পিকচার কি, যে হসপিটালে তার মেয়ে কষ্ট পাচ্ছে, সেখান থেকে মেয়ে মারা গেছে, মেয়েকে হসপিটাল থেকে মৃত অবস্থায় নিয়ে আসছে। এই পিকচারগুলো কত কষ্টের বাবার জন্য, তার মায়ের জন্য, এই বাচ্চার মায়ের জন্য। তো এখন কি কি হলো শেষে ফাইনালি, আমি বললাম যে আচ্ছা আমরা আরেক ধাপ সামনে যাই, কেমন, ওই পর্যন্তই তো পিকচার, আমরা আরেকটা নতুন পিকচার এখানে সেট করি, ফাইনাল লাস্ট পিকচার। তাকে চোখ বন্ধ করালাম, আমি বললাম যে আপনি ইমাজিন করুন আপনার মেয়ে অনেক সুন্দর একটা জায়গা আছে, নিষ্পাপ ছোট্ট বাচ্চা যেহেতু, অনেক সুন্দর সেফ একটা জায়গায় আছে। এই বাচ্চার ক্রিয়েটর তাকে অনেক ভালো একটা অবস্থায় রেখেছে, অ্যান্ড সে ওখানে হাসতেছে, খেলতেছে, অনেক সেফ আছে, অ্যান্ড ইউ আর শিওর যে সে খুবই আনন্দে আছে, খুবই সেফ, তার কোনো টেনশন নাই, সে সারাক্ষণ এখানে থাকতে যত আনন্দে ছিল এর চেয়ে অনেক আনন্দে আছে। এটা একটু দেখুন এবং এই পিকচারকে পার্মানেন্ট করুন, যে আপনার মেয়ের কথা যখনই মনে পড়বে ফাইনাল পিকচার এটা চিন্তা করবেন। অ্যান্ড এটাকে হিপনোথেরাপি বলে। যখন কাজ করা হচ্ছিল অনেক ডিগ ডাউন করে তার একদম সাবকনশিয়াসে অনেক ডিপ লেভেলে এটা সেট করা হয়েছে। অ্যান্ড দেন এই লোকটাই আমাদের যখন রংপুরে প্রোগ্রাম হলো তখন কত সুন্দর অ্যাঙ্করিং করলো, কত সুন্দর পুরো ট্রেনিংয়ের ব্যবস্থা করলো। মানে এখন মাশাল্লাহ ভালো বিজনেস করছে, সব ঠিকঠাক। সে এই কথাগুলো পাবলিকলি সবার সামনেও বলেছে। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে অনেক ভালো রাখেন, তার জন্য যা ভালো সব তাকে আল্লাহ দেন। তো এই যে অনিন্দ রয়ের কথা বললাম, শুধু একটা পিকচারের পরিবর্তন কিন্তু, কেমন, কিন্তু কি মনে হয় যে একটা লোক ট্রমাটাইজড হয়ে আছে, এই লোকটা যদি আমি আমি আবারও বলছি, আই রেসপেক্ট ডক্টরস, কিন্তু আমি বলছি যে এই লোকটা যদি শুধু মেডিসিন খেতে থাকতো আর পিকচারটা চেঞ্জ না হতো, তাহলে হয়তোবা এই সলিউশনটা নাও হতে পারতো। তো আমি এটা বলতে চাচ্ছি যে আপনি নিজে নিজেই অনেক প্রবলেমের সলভ করতে পারেন যদি এইটুকু জানেন যে পিকচারটা চেঞ্জ করতে হবে। কত সিম্পল বিষয়টা, কঠিন কিছু না। মানুষ লম্বা সময় ধরে সাফার করতে থাকে একটা দুইটা পিকচারের কারণে। আমি আরেকটা ঘটনা শেয়ার করছি। ফেনী থেকে একজন পার্টিসিপেন্ট এসছেন, 22 বছর ধরে তোতলামি করে। এই রিসেন্ট কয়েকদিন আগে একটা প্রোগ্রামে যারা এসছিলেন দেখেছেন যে একটা একটা ছেলে, ইয়াং একটা ছেলে, কত এরকম 24-25 বছর বয়স হতে পারে, সারাদিন ধরে তোতলামি করেছে, দিন শেষে স্বাভাবিক কথা বলছিল মাশাআল্লাহ। তো বিষয়টা কেমন, আগের ঘটনাটা বলি, যে 22 বছর ধরে যে লোকটা তোতলামি করছে তার মাইন্ডে একটা পিকচার আটকে ছিল। তার বাবা তার সাথে রাগারাগি করছিল, সে রুমের কর্নারে দাঁড়ানো ছিল আর তার বাবা তাকে মারধর করছে, চিল্লাচ্ছে। তখন ওই যে ছোটবেলায় গল্প শোনানো হয় না, ভূত ধরবে, ভাও ধরবে, তো তার কাছে মনে হচ্ছিল ভূত বা ভাওয়ের ওই একটা পিকচার, এবং সে ভয় পেয়ে গেছিল, ছোট বাচ্চা। এবং ওই ঘটনা যেদিন থেকে সেদিন থেকে সে তোতলামি করে, অর্থাৎ তখন বাবার দিকে তাকিয়ে ভয়ে সে বলতে চাচ্ছিল যে আমি ভয় পাচ্ছি, বা আর কিছু একটা বলতে চাচ্ছে, বলতে পারছিল না, ওই যে তার মুখে আটকে গেছে, তখন থেকে সে তোতলামি শুরু করেছে। সো এই যে একটা পিকচার, এটা চেঞ্জ করা অবশ্যই মানে আমি, এটা তো অনেক ডিপ লেভেলের পিকচার যেটা একদম ট্রমাটাইজড হয়ে যায়, ওটা চেঞ্জ করার জন্য প্রসেস আছে, ঠিক করার জন্য কাজ করতে হয়। কিন্তু আমি বলতে চাচ্ছি যে ওই যে লাস্ট পিকচারটা, ওইটা যখন চেঞ্জ করে দেওয়া হয়েছে, এই লোকটা স্বাভাবিক কথা বলতে শুরু করেছে মাশাআল্লাহ। আমি লোকেশনও বলি, এটা বাড্ডায় প্রাণার এফএলের বিল্ডিংয়ের অপোজিটে আমাদের অফিস ছিল তখন। ওই অফিসে আরও লোকজন সামনে ছিল, সেখানে বসে এই কাজটা করা হয়েছিল, আই থিঙ্ক অ্যারাউন্ড 6 ইয়ার্স ব্যাক, আমার যতখানি মনে পড়ে। তো আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে এই যে আপনি আজকে সেশন করছেন, আপনার কাছে, আমি জানি না, আমি অনেক দরদ নিয়ে কথাগুলো বলছি, আমি জানি যে অনেক অনেক মানুষ এই একটা দুইটা পিকচারকে মাথায় রেখে এখনো কষ্ট পেয়েই যাচ্ছে। কাউকে হয়তো সেই ছোটবেলায় তার কোনো টিচার সবার সামনে রাগ করে বলছিল যে তোরে দিয়ে কিচ্ছু হবে না, তুই জীবনে কিছু করতে পারবি না। এই পিকচার সে গ্রহণ করে ফেলেছে এবং সেই পিকচার এখনো বহন করছে। এখনো যে কোনো কাজে গিয়ে তার মনে হয় যে আমি জীবনে কিছু করতে পারবো না, আমাকে দিয়ে কিছু হবে না, এই কষ্ট নিয়ে সে জীবনটা শেষ। কারো খুব আপনজন হয়তো বলেছে যে তোরে দিয়ে হবে না, সেই আপনজনের এক কথা
তখনকার তার মাইন্ডে যে ওই আপনজনের রাগান্বিত ফেসটা, ওইটা তার মাইন্ডে এখনো আছে। সে এখনো কিছুই করতে পারে না। কেউ হয়তো অচেনা কেউ বলছে যে এই লোকটা অথর্ব একটা, এই যে এই কথাটা কানে বাজে আর ওই পিকচারটা মাইন্ডে ঘুরে, এই জন্যে তার কাছে মনে হয় যে আই এম গুড ফর নাথিং, আই ক্যান ডু নাথিং ইন মাই লাইফ, আই রিয়েলি ক্যান্ট ডু এনিথিং, এরকম ফিল তার হয়। কেউ কেউ বিজ্ঞ কেউ বলেছে যে তুই ব্যবসা করতে পারবি না, তোরে দিয়ে হবে না, তুই সব ব্যবসায় ধরা খাবি, এই একটা কথা বলেছে, এটা তার মাইন্ডে আটকে গেছে। এই পিকচার নিয়ে সে ঘুরছে, এই সাউন্ড নিয়ে সে ঘুরছে। যে কোনো ব্যবসা শুরু হলেই তার মনের মধ্যে মনে হয় যে ওই লোক বলছিল। কিন্তু আপনি কি কখনো চ্যালেঞ্জ করেছেন নিজেকে যে ওই লোক কি আমার তাকদির নির্ধারণকারী? বা আমার বাবা বলছেন, তো আমি বাবার কাছে, বাবা যদি রাগ করে থাকেন বাবার কাছে যাই, বাবার কাছে ক্ষমা চাই, বলি বাবা তুমি কষ্ট পেয়েছিলে, এই কথাটা বলছিলা, এটা তুমি উঠায় নাও, এই কথাটা বলছিলা, এটা আমার মনের মধ্যে বাধে, আমার কষ্ট লাগে, তুমি বলো যে তুমি আমার জন্য দোয়া করো, এটা বলো, আমি শুনতে চাই। সলভ করেন। দূরের কেউ যদি হয় তাহলে নিজেকে চ্যালেঞ্জ করেন, ওই কথার উপরে চ্যালেঞ্জ করেন। ইউনো, মোস্ট অফ দ্য টাইম কি হয়, আমাদের মাইন্ডে একটা পিকচার আটকে থাকে, ওইটাকে আমরা কখনো চ্যালেঞ্জই করি না, ওই জায়গায় আটকে থাকি। কি ঘটে, ধরুন কেউ বলল যে এই যে সকালে আমি বেরোতে নিলাম, সামনে কালো বিড়াল দৌড় দিল, তো আজকে আমার অশুভ হবে, দিন আমার খারাপ যাবে। তো কখনো চ্যালেঞ্জ তো করবেন যে কে বলছে এই কথা, কোথায় পাওয়া গেল, বুড়া বুড়ি বলছে, তো বুড়া বলি কোন বুড়া বুড়ি বলছে, সেটা আর খুঁজে পাওয়া যায় না, তাই না? তো এরকম আমাদের লাইফে অনেক অনেক বিশ্বাস, অনেক অনেক রং বিলিফ এমন থাকে যে মাইন্ডে আটকে আছে। তো আমরা দুইটা হোমওয়ার্ক নেই আজকে। একটা হচ্ছে 25টা এমন বিষয় যেটা কেন, কোন কোন ঘটনা ঘটলে খারাপ লাগে সেটা লিখবেন, লিখে আবার সলভ করবেন যে আগে এমন লাগতো, এখন এটাকে আমি এইভাবে ভাবি, তাই এখন ভালো লাগে, এটা সলভ করবেন। দেখুন, প্রথম সেশনে আমি বলেছিলাম যে রেসপন্সিবিলিটি আপনার, ফুল রেসপন্সিবিলিটি আপনার, আপনার দায়িত্ব। তো মাইন্ডে এটা আপনি সলভ করবেন, আমি আপনাকে গাইড করছি, কেমন? আরেকটা হোমওয়ার্ক কি, সেটা হচ্ছে নিজের লাইফের একটা দুইটা কঠিন সময়ের পিকচার চেঞ্জ করে ফেলবেন, কেমন? পিকচার চেঞ্জ করে ফেলবেন এবং সেটাকে ক্রিয়েটিভ আইডিয়া বের করবেন। আমি নাম বলবো না, নাম বললে আপনারা চিনে যাবেন। কারো একজনের সাথে, সে হচ্ছে দেশের বাইরে ছিল, আমাকে ফোন করেছে, বলছে যে আমার তো এই প্রবলেম হচ্ছে, আমার এটা ইমিডিয়েট সলভ করা দরকার এবং কালকে হচ্ছে আমার পারফর্ম করতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ, তো এটা কি করব? তো আমি বললাম, আমি তখন মাঝে মাঝে যেটা হয় যে খুব দ্রুত কোথাও যদি মুভ করতে হয়, মনে হচ্ছে যে গাড়ি নিয়ে বেরোবো না, তখন সিএনজি নেই বা উবার ডাকি, এভাবে চলে যাই। তো ওই দিন আমি সিএনজিতে ছিলাম। তো কি হলো, আমি ফোনে কথা বলছি, আমি বললাম যে আচ্ছা তুমি এক কাজ করো, ওই ওই বিষয়টাকে এই আহ, ইয়ে করো, আটা গোলানোর মতো গোলাও আর কি। তো সে বললো হ্যাঁ করেছি। আমি বললাম এবার এটাকে রুটি বানাও। তো রুটি বানিয়েছি। এবার এটাকে ভাজো। রুটি বানাও, এবার এটা রোল করো। হ্যাঁ রোল করেছি। এবার এটাকে ভাজো। ভেজেছি। এবার চপ আপ করো, ছোট ছোট চপ আপ করো। হ্যাঁ করেছি। এবার এটাকে মুরগিকে খেতে দাও, মুরগিকে খাইয়ে দাও। তো এই সব যখন শেষ হলো, সে বললো ওকে ঠিক আছে। এই যে কথাগুলো বললাম, কত ফানি শোনাচ্ছে না? কেন? কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ড ইলজিক্যাল বিষয়কে বেশি টানে। ইলজিক্যাল বিষয় দেখবেন, বাচ্চারা কার্টুন দেখছে, কোনো লজিক নাই, কি মজা তার লাগছে, কারণ কি কার্টুনে কোনো লজিক নাই। এই বাচ্চাকে এবার লজিক পড়ানো শুরু করেন, অঙ্ক করানো শুরু করেন, দেখবেন ওর ঘুম পাবে, নয়তো কান্না পাবে, নয়তো উঠে চলে যাবে, ওর আর লজিক ভাল লাগছে না। কিন্তু যত ইলজিক্যাল জিনিস আছে দেন, ওর মজা লাগতে থাকবে। তো মাইন্ড ইলজিক্যাল বিষয়ে অ্যাট্রাক্টেড হয় বেশি। তো এই জন্য আমি ওইভাবে একটা ক্রিয়েটিভ আইডিয়া মনে হলো যে আচ্ছা এটাকে রুটি, ওই যে কষ্টের পিকচারটা বা স্ট্রেসফুল পিকচারটা, এটাকে রুটি বানিয়ে মুরগিকে খাইয়ে দেওয়া হলো। ফানি একটা বিষয় না? এবার ফোন রাখার পরে একটু পরে সিএনজির যে আই মিন সিএনজি ড্রাইভার, উনি বলতেছে যে আপনার কি মুরগির খামার আছে? আমি বললাম যে না, মুরগির খামার নাই, এটা অন্য বিষয়। আচ্ছা, তো এই যে একটা ক্রিয়েটিভ আইডিয়া, ফানি বিষয়, ফানি একটা আইডিয়া,
তো আপনি কোনো পিকচারের সাথে এরকম ফান করবেন যে এটাকে একটা ফানি বানিয়ে দেই, যেটা আপনার কষ্ট লাগতো এটা মনে পড়লে এবার হাসি পাবে। কারণ কি, লাস্ট পিকচার মাইন্ডে থাকে, লাস্ট পিকচার। আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই। একদিন একজনের সাথে সেশন চলছিল, সামন সেলিব্রিটি, আমি অনলাইনে এভাবে নাম বলতে চাই না বিকজ সবার পার্সোনাল লাইফ আছে। তো যেটা হচ্ছে যে ছাদে বসে আমাদের সেশন হচ্ছে রাতে, তো উপর দিয়ে প্লেন যাচ্ছে। তো যার সাথে সেশন হচ্ছিল সে বলছে, হঠাৎ করে হাসতেছে। আমি বললাম কি কি করেছো বলো। বলো ওই যে প্লেনের পেছনে, প্লেনের লেজের মধ্যে পিকচার বেঁধে দিয়েছি, পিকচার নিয়ে প্লেন চলে গেছে, বাস আই এম ফ্রি। তো এই যে ক্রিয়েটিভ আইডিয়া, বিষয়টা কি, আপনার মাইন্ড সত্য মিথ্যা বুঝে না। আপনি যেটা কনভিন্স করতে পারবেন মাইন্ড সেটা মেনে নেবে। সাবকনশিয়াস মাইন্ড সত্য মিথ্যা বুঝে না। সো আজকে আমি শুধু ফোকাস নিয়ে কথা বললাম। সো ওয়ার ফোকাস গোজ এনার্জি ফ্লোজ। আপনি নিজেকে সবসময় চেক করুন। আজকের সেশনের পর প্রত্যেককে বলছি, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি, অবজার্ভ ইয়োর মাইন্ড, যে আপনার ফোকাস কোথায় আছে। আমি আপনার দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই, আপনার মাইন্ডের প্রতি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই। সেটি হচ্ছে, আপনার যখনই মন খারাপ, দেখুন শরীর খারাপেও মন খারাপ হয়, কোনো বিভিন্ন ঘটনায় মন খারাপ হয়, কিন্তু সব জায়গায় একটা কমন বিষয় আছে। মন খারাপের সময় কোনো না কোনো পিকচার মাইন্ডে থাকে যেটা নেগেটিভ। এটা আপনি যখনই চেক করবেন তখনই পাবেন, যেমন মন খারাপ, আমার মাইন্ডে এটা ঘুরছে এখন। তো ওই পিকচারটা চেঞ্জ করুন, আপনার ইমোশন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কি, পিকচার সমান সমান ইমোশন, ইমোশন চেঞ্জ করতে হলে পিকচার চেঞ্জ করে দিন, সিম্পল, তাই না? যে যেখানে আছেন ইনশাআল্লাহ দেখা হবে কোথাও ট্রেনিংয়ে, কোনোভাবে কথা হবে। অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। আল্লাহ সবাইকে সহি সালামতে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।